এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামে এক বাঙালি হিন্দু সংখ্যালঘু, সে নাকি ইসলামের বিরুদ্ধে এক কটূক্তি করেছিল। তো সেই অপরাধে উন্মত্ত বর্বর জনতা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করলো। তার ডেড বডিকে দড়ি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে অগ্নিসংযোগ করে ঝলসে পুড়িয়ে শীতকার চিৎকার আর হাজারো হাজারো ক্যামেরাবন্দি হলো সেই পৈশাচিক ঘটনা। এই বাংলাদেশ তালিবানের দেশ, ফেইল স্টেট। ইয়েস, ৭১ মুক্তিযুদ্ধ, শেখ মুজিবরের সেই বাংলাদেশ সাম্প্রদায়িক খান সেনার বিরুদ্ধে তার অসীম লড়াই করে যে নতুন সূর্যোদয়, সেই বাংলাদেশ ধ্বংস হয়েছে। এবং সেই বাংলাদেশ যে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে তার আঁচ একটু করে আমাদের কাছে ছিল। আপনারা খেয়াল করুন, বছর চারেক আগে রক্তাক্ত শারদ আমরা পালন করেছিলাম, আপনাদের মনে আছে। দুর্গাপুজোর আবহে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার করা হয় তার প্রতিবাদে এখানে রক্তাক্ত শারদ পালিত হয়েছিল। তার কিছুকাল পরে, কিছু বছর পরে, মানে গত বছর বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হলো, সাম্প্রদায়িক এক রাজাকার সরকার, ইউনূসের সরকারের যে গোড়াপত্তন ঘটল, সেই সময়ে প্রচুর হিন্দু দেবদেবীর মন্দির এবং হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, এবং তার সাথে সাথে চিন্ময় প্রভুকে বিনা বিচারে আটকে রাখা এবং চিন্ময় প্রভুর যে উকিল, অ্যাডভোকেট, তাকে নিগৃহীত করা, এই সব কিছু আমরা দেখেছি। এবং তার রেশ কাটতে না কাটতেই আজকে এই দীপুচন্দ্র পালের এই ঘটনা। বাংলাদেশ আজ বাংলাদেশ নেই, একটা ফেল স্টেট। তো এই কথাগুলো যখন আমি বলছি আমার ব্যক্তিগত পরিসরে, তো তার মধ্যে থেকেই একজন বলে উঠলেন, দাদা ঠিকই বলেছেন, মুজিবরের বাংলাদেশ এখন তালিবানের দেশ। কিন্তু আমাদের দেশ ভারত, যে দেশ গান্ধীজির দেশ, অহিংসার দেশ, নজরুলের দেশ, রবীন্দ্রনাথের দেশ, সুভাষের দেশ, মাতঙ্গিনীর দেশ, চিত্তরঞ্জনের দেশ, তো সেই দেশে আপনি আফরাজুলকে ভুলে গেছেন। আফরাজুল মুর্শিদাবাদের ছেলে, গুজরাটে পরিযায়ী শ্রমিক খাটতে গেছিল, সেইখানে লাভ জিহাদের নামে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করে তার বডিতে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই ভিডিও শেয়ার করা হয় এবং সেই ভিডিওতে সে প্রাণের ভিক্ষা চাইছে। সেই দৃশ্য আমরা সবাই দেখেছি, শিউরে উঠেছি। এবং শুধু তাই নয়, এই শম্ভুলাল যে খুন করে তাকে, তাকে ফুলের মালা দিয়ে গ্রহণ অভ্যর্থনা দেওয়া হয় এবং পরে সে কোনো একটি রাজনৈতিক দলের টিকিট পর্যন্ত পায়। তো দাদা আপনি এগুলো ভুলে গেছেন, আপনি সাবির আলীকে ভুলে গেছেন, মালদার সাবির আলী। সে গোমাংস ভক্ষণের অভিযোগে তাকে পিটিয়ে খুন করা হয়, পরে ফরেন্সিক ল্যাবে দেখা যায় যে সেটি আদৌ গোমাংস ছিল না। আপনি কি আফলাক খানকে ভুলে গেছেন? তো ভদ্রলোক যখন এগুলো বলছেন, আমি তাকে থামিয়ে দিলাম। আমি বললাম, দাদা আজকে না ব্যালেন্সিং করবেন না। এই ব্যালেন্স করার মধ্য দিয়ে যেটা হয় যে ঘটনার গুরুত্বটা ধামাচাপা পড়ে যায়, গ্র্যাভিটিটা কমে যায়। তাই আফরাজুল বলুন বা সাবির আলী মণ্ডল বলুন বা আর যা যা বলুন, তাকে নিয়ে প্রতিবাদ নিঃসন্দেহ হয়েছে, ভবিষ্যতে আরও তীব্র হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের প্রতিবাদটা শুধুমাত্র দীপুচন্দ্র দাসকে নিয়েই থাক, এই বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে থাক, ঠিক আছে, এই মৌলবাদী জন্তুদের বিরুদ্ধে থাক, এই বাঙালি হিন্দুকে যেভাবে নৃশংসভাবে মধ্যযুগীয় বর্বরতায় যেভাবে তারা হত্যা করলো তার বিরুদ্ধে থাক। আসলে প্রতিবাদ জিনিসটি বড্ড গোলমেলে। দেখবেন যখন কোনো হিন্দুর ওপরে কোনো অত্যাচার হয়, একটা অংশের মানুষ একেবারে বাঘ হয়ে ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে। আবার উল্টো দিকে যখন মুসলিমের ওপরে এই ধরনের প্রতিবাদ হয়, আরেক অংশের মানুষ একেবারে সিংহ হয়ে উঠে প্রতিবাদের তুফান নামিয়ে দেয়। তো বাঘ এবং সিংহের লড়াই আর
ঝড় আর তুফানের লড়াইয়ের মধ্যে যেটা থাকে, নোংরা রাজনীতি থাকে, প্রতিবাদ বলে কিচ্ছু থাকে না। ঠিক আছে? তো প্রতিবাদ হবে, প্রতিবাদের স্বর দুপক্ষই দুক্ষেত্রেই সমান হবে, যেটি কিন্তু খুব কঠিন। সঠিকভাবে প্রতিবাদ আমরা অনেকেই করে উঠতে পারি না। তো আইদার যদি মনে হয় যে প্রতিবাদ করতেই হবে এমন তো কোনো দায় নেই, দায়বদ্ধ নেই, মনে মনে করুন, প্রতিবাদ করুন, কিন্তু জনসমক্ষে যদি প্রতিবাদ করতে হয় তাহলে দুক্ষেত্রেই গলা ফাটিয়ে করুন। ঠিক আছে? এখন প্রশ্ন হলো যে আমি 2-3টে প্রতিবাদ পেলাম আমার এই সোশ্যাল মিডিয়াতে, আপনারাও হয়তো পাচ্ছেন। সেক্ষেত্রে দেখছি আমি প্রতিবাদ তো জরুরি, আমিও প্রতিবাদ করলাম এই সোশ্যাল মিডিয়াতে এই বক্তব্যের ভেতর দিয়ে। তো দেখলাম যে এই ভিডিওটি শেয়ার হয়েছে, পোড়ানোর ভিডিওটি বা ছবিটি শেয়ার হয়েছে, শেয়ার হয়ে নিচে বেশ অর্থবহ কিছু কথা লেখা আছে। একটি পোস্টে দেখলাম লেখা আছে যে হিন্দুরা এক হও, মানে একটা ধর্মযুদ্ধ যেন একটা আহ্বান, গোপন আহ্বান। আরেকটি প্রতিবাদে দেখলাম ওই ছবিটি শেয়ার করে নিচে লিখেছে ভারতের তথা বাংলার হিন্দুরা শিক্ষা নিক এই ঘটনা থেকে। তো আমি এই দুটোতে একটু আসছি। প্রথম কথা হলো, এক হও, হিন্দুরা এক হও, কিসের জন্য এক হবে সেটা আমার একটু জিজ্ঞাস্য। ধর্মের নামে হিন্দু যদি এক হয় তাহলে কিন্তু কি হবে সেটা হলো যে ধর্মের নামে 70% হিন্দু এক হয়ে উঠল, আর ধর্মের নামে 30% হিন্দু, এই মুসলিম, তারাও আরও ভয়ঙ্করভাবে এক হয়ে উঠল। তারা এক আছে, অনেকে দাবি করেন যে তারা একই আছে। সংখ্যালঘুরা জেনারেলি একটু এক থাকে, ঠিক আছে? বাংলাদেশেরও যে সংখ্যালঘু বাঙালিরা তারাও কিন্তু অনেক বেশি ইউনাইটেড। তো যাই হোক, যেটা বলতে চাইছি যে হিন্দুরা যদি এক হয় ধর্মের নামে, তো উল্টো দিকে মুসলিমরাও ধর্মের নামে মানে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আরও বেশি এক হয়ে উঠবে। তো দুটো দলে ভাগ হয়ে আমরা কি ধর্মযুদ্ধে লিপ্ত হব? এর মানেটা কি? আমার এই রাষ্ট্র, আমার এই দেশ, আমার এই রাজ্যে দুটো দল আলাদা করে তৈরি করে আমরা কি মোরগ লড়াইয়ে নেমে নেমে পড়বো নাকি? আমি জানি না এক হও কি। আর এক যদি হতেই হয় তাহলে এক হতে হবে মানবতার প্রশ্নে, এক হতে হবে ওই সাম্প্রদায়িক জন্তুগুলোর বিরুদ্ধে। গোটা পৃথিবী জুড়ে যে কোনো ধর্মেরই যে সাম্প্রদায়িকতা, যে মৌলবাদ, তার বিরুদ্ধে এক হওয়া জরুরি। ঠিক আছে? একটা হওয়া জরুরি শুধু সেই কারণে। আর রইল গিয়ে শিক্ষা। ঠিক আছে? শিক্ষা নাও, যেটা সেকেন্ড পোস্টটা। আচ্ছা, আমাকে একটু বলবেন যে ওই ঘটনাটা দেখে এখানকার হিন্দুদের কি শিক্ষা নেওয়া উচিত? মানে কি এরকম যে ওখানকার সংখ্যাগুরুরা সংখ্যালঘুর ওপরে ঠিক যেভাবে নির্যাতন করে, ঠিক সেই স্টাইলে, সেই কায়দায় এখানকার হিন্দুরাও, মানে সংখ্যাগুরু হিন্দুরা এখানকার সংখ্যালঘু মুসলিমের ওপরে সেই একই স্টাইল, একই কায়দায় তারা অত্যাচার করবে? এই শিক্ষার মানেটা আমি ঠিক বুঝলাম না। বরং শিক্ষার মানে যেটা আমি বুঝেছি, এই ধরনের ভিডিও আমি বারে বারে দেখেছি, এই ধরনের পাশবিক নারকীয় মধ্যযুগীয় যে ঘটনা, সেইখান থেকে একটা জিনিসের শিক্ষা নেওয়া খুব জরুরি। সেটি হলো যে সাম্প্রদায়িকতাকে চেনা, চিহ্নিত করা। সাম্প্রদায়িকতা ধর্মের ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে। এটি মানবতার বিরুদ্ধে একটি অভিশাপ। মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক উগ্রবাদ, এটাকে চিহ্নিত করা খুব জরুরি। এই শিক্ষাটাই আমার মনে হয় নেওয়া উচিত। কীরকম জানেন? এই সাম্প্রদায়িকতার, আমি আবারও বলছি যে সেটা যে কোনো দেশের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো রাষ্ট্রের হতে পারে, সেটা ফ্রান্সে হতে পারে, সেটা ভারতে হতে পারে। ফ্রান্সে মনে আছে এর আগে তার একজন প্রফেসরের গলা কেটে দেওয়া হয়েছিল। তো গোটা পৃথিবী জুড়েই এটা সত্য, এই সাম্প্রদায়িকতার কিছু কমন ফিচার্স, এবং যে কোনো ধর্মেই এটি সত্য। কীরকম জানেন? প্রথম ফিচার্স হলো যে এই সাম্প্রদায়িক মানুষগুলো, জন্তুগুলো, এরা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। এরা সেকুলারিজমকে গালি দেয়,
এরা ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে। ধর্মনিরপেক্ষতা মানে প্রকৃত ধর্মনিরপেক্ষতার কথা বলছি আমি, যারা দুটোতেই সমানভাবে সোচ্চার, যেরকমটি আগে বললাম। সিলেক্টিভ প্রতিবাদের ধর্মনিরপেক্ষতা নয়। তো তো প্রকৃত ধর্মনিরপেক্ষতাকে এই সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তি, এরা গালি দেয়, এরা মানে হাসি ঠাট্টা করে, এরা আক্রমণ করে। আপনি দেখবেন এই বাংলাদেশের যে জামাতি যে সরকার, ইউনূস সরকারের যে মৌলবাদী এই যে সরকার, এরা গত বছর যখন গণ অভ্যুত্থান ঘটালো, তখন শুধুমাত্র হিন্দু দেবদেবীর মূর্তি আর হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ যে করেছিল আদৌ নয়, সেই ঘটনা তুলনায় অনেক কম ছিল। সবচেয়ে বেশি যে ঘটনাগুলো ছিল সেটা মূলত ওখানকার সংখ্যাগুরু মানে মুসলিম যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার মানুষগুলো, ওপরে তাদের অত্যাচার। অজস্র অজস্র ওখানকার মুসলিম যে সংখ্যা, যে মুসলিম যে সেকুলার ধর্মনিরপেক্ষ যে মানুষগুলো, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, তাদেরকে মেরেছে, পিটিয়েছে, হত্যা করেছে, এবং এখনও অসংখ্য মানুষকে তারা, সেই মুসলিম ধর্মনিরপেক্ষ মানুষকে তারা জেলে পুরে রেখেছে। তো ধর্মনিরপেক্ষতাকে দেখলেই এরা ভয় পায়। ঠিক আছে, আসলে ধর্মনিরপেক্ষতার সঙ্গে এদের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, মানে এরা বাড়লে ওরা কমবে। অস্তিত্বের প্রশ্নেই এরা ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করতে চায়, কারণ ধর্মনিরপেক্ষতা ধ্বংস হলেই তবেই এদের উত্থান হবে, তবেই এদের অস্তিত্ব থাকবে। আর ধর্মনিরপেক্ষতা যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু এই মৌলবাদের অস্তিত্ব বিলীন হবে। তো খুব সঙ্গত কারণেই ধর্মনিরপেক্ষতাকে যারা আক্রমণ করছে তাদেরকে চিহ্নিত করুন। এটি হলো প্রথম ফিচার্স। ঠিক আছে, 2 নম্বর, এরা ধর্মের নামে একটা ওয়ার ক্রাই মানে একটা স্লোগান ইউজ করে। ঠিক আছে, আল্লাহু আকবর যেমন এখানে তারা করে। তো ধর্মের নামে পার্টিকুলার একটি স্লোগান ইউজ করা এবং ইউজ করে হিংসা করা, এটি হলো দ্বিতীয় ফিচার্স। ঠিক আছে, থার্ড, এরা ধর্মের নামে রাষ্ট্র চায়। এই মৌলবাদীরা চিরকাল, এই রাজাকাররা বাংলাদেশ যে মুসলিম রাষ্ট্র হবে তার পরে সওয়াল করে গেছে, আজ থেকে না, 71-এ জন্মলগ্নের পর থেকেই, তারও আগে থেকে। তো এরা ধর্মরাষ্ট্র চায়। ঠিক আছে, এই সাম্প্রদায়িক যে অশুভ শক্তি, এরা যে দেশের, সেই দেশের একটা হাইপার ন্যাশনালিজম তৈরি করে এবং সেই দেশের একটি অখণ্ড দেশ, হ্যাঁ, একটি বৃহত্তর দেশ বা অখণ্ড দেশের কল্পনা করে সেটাকে ছড়িয়ে দেয়। যেমন আপনি দেখুন, এইখানে এই মৌলবাদী এই 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 যে সরকার, তারা ক্ষমতায় আসার পরই হঠাৎ করে অখণ্ড বাংলাদেশের একটা ম্যাপ আপনাদের চোখে পড়েছে। সেখানে পশ্চিমবঙ্গ সহ 7 সিস্টার্সকে তারা যুক্ত করে নেয়, করে নিয়ে একটা অখণ্ড বাংলাদেশের স্বপ্ন এবং সেটাকে চালায়। তো এটি কিন্তু একটা অন্যতম ফিচার্স এই সাম্প্রদায়িক মানুষগুলোকে চেনার। আর যেটা চেনা যায় যে এরা অন্য ধর্মের, ঠিক আছে, ধর্মস্থানগুলোকে আক্রমণ করে, সেটাকে ভেঙে দেয়, সংগঠিতভাবে ভাঙে। ঠিক আছে, দলগতভাবে ভাঙে এরা। এখানেও দেখুন যে কি বলে, গণ অভ্যুত্থানের সময় তারা অনেক মন্দিরের উপরে আক্রমণ করেছিল, আগুন জ্বালিয়েছিল। ঠিক আছে, এছাড়া যেটা করে যে তারা নাম পরিবর্তন করে, তারা পুরনো ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। আপনি দেখবেন এই জামাতি যে সরকার, এরা ক্ষমতায় আসার পরেই যে আগের সরকারের বা আগের যে লিগাসি, তার সংক্রান্ত সমস্ত নাম, সেটা রেল স্টেশন বলুন, সেটা অফিস বলুন, সেটা কোনো স্মৃতিসৌধ বলুন, সব জায়গা থেকে তারা সেই নামগুলোকে মুছে ফেলার মধ্য দিয়ে ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চায়। এটি একটি কমন ফিচার্স এদের। এছাড়া এরা যেহেতু রাষ্ট্র নির্মাণে, এই জামাতি মৌলবাদী যে শক্তি, এরা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদের কোনো অবদান ছিল না, তারা এই রাষ্ট্রের নির্মাণকে তারা দেখবেন অস্বীকার করে। এবং এই রাষ্ট্র নির্মাণে যে প্রাণ পুরুষ, যে ধরুন এখানে মুজিবুর রহমান, তার মূর্তি এরা ভাঙে,
তাকে অস্বীকার করে, তাকে এরা ছোট করে। তো এই যে ফিচার্সগুলো, এই ফিচার্সগুলো দেখে আপনি আহ, এই মৌলবাদদেরকে চিহ্নিত করতে পারবেন। তো আজকে বাংলাদেশের এই ঘটনা, এটা আই ওপেনিং তো বটেই, যে মৌলবাদ কীরকম হতে পারে। এবং তার থেকেও বড় কথা হলো, বাংলাদেশের এই ঘটনা দেখে শিক্ষা আমাদের এটাই নেওয়া উচিত যেন আমরা এরকম না হই। কারণ মৌলবাদ যেখানে যেখানে তার উত্থান ঘটেছে, সে যেখানে যেখানে তার শক্তি বাড়িয়েছে, ধর্মনিরপেক্ষতাকে সে ধ্বংস করেছে, সে আনরেস্ট করেছে। এটা আপনারা নিজেরাই জানেন। এটা সিরিয়ার ক্ষেত্রে সত্য, এটা পাকিস্তানের ক্ষেত্রে সত্য, এটা আজ বাংলাদেশের জন্য সত্য হতে যাচ্ছে। ধর্ম যখন, ধর্মের মাতামাতি যখন এই পর্যায়ে পৌঁছয় যে কেউ কিছু বলল, তার জন্য আমাকে তাকে এইভাবে হত্যা করতে হবে, এতটাই ধর্মভঙ্গুর হয়ে ওঠে, ধর্মের উন্মাদনা এমন পর্যাতেই পৌঁছয় যখন, তখন বুঝতে হবে যে দেশ কিন্তু রসাতলে যাচ্ছে। একটা ফেল স্টেট আপনি ইনভাইট করছেন, বা একটু একটু করে সেই ফেল স্টেটের দিকে চলে যাচ্ছেন। তো এই সাম্প্রদায়িক যে অশুভ শক্তিকে চিহ্নিত করা, তাদেরকে চেনা, তাদেরকে বোঝা খুব জরুরি, এবং এই আবহে আরেকবার ঝালিয়ে নেওয়া, আর কিছু না।